করোনা সংকটে লাখ লাখ প্রবাসী শ্রমিকের দেশে ফেরার শঙ্কা এখন থেকেই আন্তর্জাতিক ফোরামে দাবি তোলার তাগিদ নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট দেশ থেকে প্রণোদনা আদায়ের পরামর্শ। ঈদের বাজার ধরা নিয়ে অনিশ্চয়তায় রাজধানীর বিপণী বিতানগুলো জলে যাবার পথে পুঁজি কোটি কোটি টাকা লোকসানের শঙ্কায় দোকান খুলে দেওয়ার আহ্বান। পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে না পারলেও ছাঁটাই নয়, ঈদের আগেই এপ্রিলের বেতন মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী। এবং সরকারি নিষেধাজ্ঞায় 2 মাস বন্ধ থাকার পর কাল থেকে পদ্মা মেঘনায় জাল ফেলবেন জেলেরা, ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার প্রত্যাশা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। করোনা সংকটে চাকরি হারানো প্রবাসী ছাড়াও অবৈধভাবে বসবাসকারী বিপুল সংখ্যক কর্মী দেশে ফেরার আশঙ্কা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন অভিবাসীদের ফেরত পাঠানোর ঠেকাতে এখন থেকেই আন্তর্জাতিক ফোরামে দাবি তোলা দরকার। সেই সঙ্গে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট দেশ থেকে আর্থিক প্রণোদনা আদায় এবং দেশে ফেরা কর্মীদের জন্য 5,000 কোটি টাকার তহবিল গঠনের পরামর্শ তাদের। প্রসূন আশিসের রিপোর্ট। বিশ্বের প্রায় 170টি দেশে কর্মরত প্রায় 1.25 কোটি বাংলাদেশি, কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অভিবাসীদের অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছেন। ফলে বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরতে বাধ্য হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কুয়েত, বাহরাইন, মালদ্বীপ সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি কর্মী ফেরত আনার তাগিদ দিয়েছে সেসব দেশের সরকার। যদিও এ বিষয়ে কূটনীতিক তৎপরতার পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সাজাপ্রাপ্ত ধরেন ইলিগাল আনডকুমেন্টেড যারা আছে, যাদের চাকরি হারাবে, একটা ঢল কিন্তু নেমে আসবে, মানুষ ফেরত যে আসতেছে। যারা লেড অফ হবে ওরা যদি যেই কোম্পানি থেকে লেড অফ হয়েছে ওখান থেকে যদি চেঞ্জ করে যদি অন্য কোম্পানিতে যদি যেতে পারে তাহলে তো আমরা ওটাই চেষ্টা করব, ওটা ডিপ্লোম্যাটিক্যালি ওটা মুভ আরম্ভ করছি। সংকটকালে প্রবাসীদের ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন কর্মীদের ফেরত পাঠাতে চাইলে নিয়োগকর্তা ও সে দেশের সরকারের কাছ থেকে আর্থিক প্রণোদনা সহ সুযোগ সুবিধা আদায়ের ব্যবস্থা নিতে হবে সরকারকে। যে কোনো সংকট মুহূর্তে যে দেশে অভিবাসীরা থাকবেন তিনি নিয়মিত হন, অনিয়মিত হন, তার ভরণ পোষণ দেখভালের দায়িত্ব গ্রহণকারী দেশে। জাতিসংঘের বিভিন্ন ফোরামে এই যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটাচ্ছে গ্রহণকারী দেশগুলো, এই ব্যাপারে জোর দাবি তুলতে হবে। সরকার কিন্তু বসেছিল না, তারা ওই রাষ্ট্রকে উন্নত করেছে, প্রতি মাসে রেমিটেন্স পাঠিয়ে দেশকে উন্নত করেছে। তাহলে এই শ্রমিককে তুমি ফেরত পাঠানোর সময় আর্থিক প্রণোদনা তোমাকে দিতে হবে। এই দুঃসময়ে বিদেশে বৈধতা হারানো কর্মীদের সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফিরে আসা কর্মীদের জন্য তহবিল গঠন ও তাদেরকে আবার পাঠাতে যথাযথ উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। আমাদের প্রচুর নারী শ্রমিক আছে যারা আনডকুমেন্টেড হয়ে আছে, তাদের প্রোটেকশন, তাদের সার্ভাইভ করার জন্য কি ব্যবস্থা হবে এটার একটা দেখা দরকার। সরকারের নিজস্ব বাজেট থেকে তহবিল গঠন করতে হবে 5,000 কোটি টাকার। বিদেশে অবস্থানরত নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আসছে ঈদ, এ সময়কে ঘিরে রাজধানীর ফ্যাশন হাউস ও বিপণী বিতানগুলোর থাকে ব্যাপক বিনিয়োগ। তবে এবার করোনার কারণে জলে যাবার পথে তাদের পুঁজি। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ও ফ্যাশন হাউস মালিকরা বলছেন রমজানে বেচা বিক্রি না হলে 5 থেকে 6,000 কোটি টাকার লোকসান গুনতে হবে তাদের। শুভ খানের রিপোর্ট। সামনে ঈদ উল ফিতর। গতবার রমজান মাসে রাজধানীর বিপণী বিতানগুলোতে ছিল নগরবাসীর উপচে পড়া ভিড়। এবারের চিত্র একেবারেই উল্টো। করোনা প্রাদুর্ভাবে 1 মাসের বেশি সময় ধরে বন্ধ দোকানপাট ও বিপণী বিতান। ব্যবসায়ীরা বলছেন প্রস্তুতি ছিল আগে থেকেই, দেশীয় পোশাকের পাশাপাশি আমদানি করা হয়েছে। বৈশাখে তো বিক্রি হয়নি, ঈদের বেচা বিক্রিও অনিশ্চয়তায়। পুঁজি আটকে যাওয়ার পাশাপাশি দোকান ভাড়া ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ নিয়ে বিপাকে ঢাকা মহানগরের ছোট বড় 2.5 লাখ ব্যবসায়ী। বাণিজ্য বিতান এবং দোকানগুলো আমরা ক্ষুদ্র পরিসরে হলে অল্প সময়ের জন্য হলেও আমরা খুলতে চাচ্ছি। আমাদের সাথে প্রশাসনের লোক মনিটরিং করবেন যাতে কোথাও কোনো ধরনের স্বাস্থ্য
নীতিমালার বহির্ভূত কোনো কাজকর্ম সেখানে না ঘটে। ঈদ উৎসবের সবচেয়ে বেশি ব্যবসা করা ফ্যাশন হাউস মালিকরাও বিপর্যয়ের মুখে। বৈশাখ এবং ঈদ করতে না পারে আমরা জানি না আমাদের তাঁতিদেরকে, আমাদের যারা টেক্সটাইল, আমাদের যারা ছোট ছোট উদ্যোক্তা হাতের কাজ করেন, ব্লক প্রিন্ট করেন, এমব্রয়ডারি করেন, ওদেরকে কিভাবে আমরা এই ঈদের সময় পেমেন্ট করবো আমরা জানি না। স্বাস্থ্যবিধি মেনে বিপণী বিতান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। পণ্য যেগুলো উৎপাদন হয়ে গেছে সেগুলোর বিক্রি হওয়াটাও এখন জরুরি, না হলে এটার একটা সঠিক হিসাব জাতীয় উৎপাদনে কিন্তু অংশ নিবে না। লোকসান কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ বিতরণের পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও থেমে নাই চট্টগ্রামে আমদানি রপ্তানি কার্যক্রম। আমদানি রপ্তানি ও পণ্য খালাসের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি সেখানে। কমল। ধন্যবাদ জুবায়ের। আপনি জানেন বাংলাদেশের অর্থনীতিতে এই বন্দরের গুরুত্ব অপরিসীম। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আবার এই বন্দর থেকে বছরে প্রায় 45,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। এই যে করোনা ভাইরাসের সংক্রমণের যে আতঙ্ক চলছে দেশ জুড়ে, যে গত 1 মাসের বেশি সময় দেশে সরকারি বন্ধ চলছে, এই সরকারি বন্ধের মাঝেও কিন্তু পুরোদমে চালু রাখা হয়েছে এই বন্দরকে। তার মূল কারণ হলো দেশের অর্থনীতিকে সচল রাখতে হবে। আর এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যখন গত 26শে মার্চ লকডাউন বা অঘোষিত লকডাউন বা সরকারের বন্ধ শুরু হয়, তখন প্রথম পর্যায়ে বলা হয়েছে শুধুমাত্র ভোগ্যপণ্য, ওষুধ সামগ্রী, চিকিৎসা সামগ্রী এই বন্দর দিয়ে খালাস হবে। এর পরবর্তী সংযুক্ত করা হয়েছে ভারী শিল্পের কাঁচামাল। এখন কিন্তু পুরোদমে বন্ধ চালু, এই বন্দর কিন্তু টোটালি বন্ধ হয় না, শুধুমাত্র ঈদের সময় বন্দরকে বন্ধ রাখা হয়, এরপরে পুরো বন্ধ চালু হতে হয়। যেহেতু সামনে এখন রমজান মাস চলছে, এই রমজান মাসে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে, সেই অনুযায়ী ভোগ্যপণ্য আমদানি হয়েছিল। কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছিল গত মার্চের পরে গিয়ে, সেটি হলো ডেলিভারি ধীরগতি। এই যে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন কিন্তু প্রায় 8 থেকে 9,000 কন্টেনার হ্যান্ডেলিং হয়, অর্থাৎ 3,000-4,000 বেশি কন্টেনার জাহাজ থেকে নামিয়ে আনা হয়, আরও অন্তত 4,000 কন্টেনার বিভিন্ন জাহাজে তুলে দেওয়া হয়। কিন্তু ডেলিভারিতে যখন কন্টেনার ঠিকই নামছিল, ডেলিভারি ধীরগতি, কোনো দিন তো ডেলিভারি 500-তে নেমে আসে, যেখানে প্রতিদিন 3,500-4,000 কন্টেনার ডেলিভারি হয়, সেটি নেমে আসছিল 500 থেকে 700-র মধ্যে। আর এর ফলে কিন্তু বন্দরের একটি কন্টেনার জট সৃষ্টি হয়েছিল, জাহাজ জট সৃষ্টি হয়েছিল। এর মাঝে আমরা দেখেছি নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আসলে খুবই অগ্রসর ভূমিকা নিয়েছেন এই জট নিরসনে। তিনি এই অসময়ের মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে তিনি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, তিনি নির্দেশনা দিয়ে গেছেন এই বন্দর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলে গেছেন যে কোনো মূল্যে বন্দর চালু রাখতে হবে, শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে। তাই একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, আগে প্রথম পর্যায়ে শুধুমাত্র 37টি আমদানিকৃত পণ্য অফডকগুলিতে খালাস করে। জানেন আপনারা চট্টগ্রাম বন্দরের আশপাশে কিন্তু 17টি অফডক রয়েছে, সেই অফডকে খালাস করা হতো 37টি পণ্য। এরপর সংযুক্ত করা হলো আরও 23টি পণ্য, অর্থাৎ 60টি পণ্য। এরপর বলা হলো যাতে জট নিরসনের জন্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত সব পণ্যই অফডকে খালাস করা যাবে, সেই অনুযায়ী কিন্তু নৌ পরিবহন মন্ত্রীর নির্দেশনা দেওয়ার পরে কাস্টমস কর্তৃপক্ষ সেই নির্দেশনা তারা কার্যকর করেছে। এখন কিছুটা কন্টেনার জট কমার চেষ্টা চলছে। আমরা দেখেছি নৌ পরিবহন মন্ত্রী চট্টগ্রাম আসার আগে চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট ছিল প্রায় 50,000 টিউস, অর্থাৎ যেটি তার ধারণ ক্ষমতার কাছে সমস্যায়, কিন্তু তাকে 30% জায়গা খালি রাখতে হবে ট্রেনগুলি চলাচলের জন্য। এই বন্দর নৌ পরিবহন মন্ত্রী এসে নির্দেশনা দেওয়ার পরে জট কিছুটা কমছে। এখন চট্টগ্রাম বন্দরে 46,000 টিউস কন্টেনার রয়েছে এবং কন্টেনারবাহী জাহাজ, আমি যদি বলি নৌ পরিবহন মন্ত্রী চট্টগ্রাম আসার আগে চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী জাহাজ ছিল 47 থেকে 48টি, এখন সেটি কমে 40-এ নেমে আসছে। বন্দর কর্মকর্তারা আশা করছেন যদি ডেলিভারি প্রক্রিয়া আরও বেশি ত্বরান্বিত হয়, আরও বেশি গতিসম্পন্ন হয়, তাহলে হয়তো জাহাজ জট, কন্টেনার জট পুরোপুরি নিরসন হয়ে যাবে। তবে এক্ষেত্রে ডেলিভারিতে গতি আনতে হবে এবং যারা ট্রাক কাভার্ড ভ্যান রয়েছে পরিবহন সংস্থা তাদেরকেও অগ্রসর হতে হবে। তো বলা চলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে সচল রাখার জন্য পুরোদমে যে বন্ধ চালু রয়েছে, এখনও চালু আছে এবং কন্টেনার জট যেটা সৃষ্টি হচ্ছে তা কিছুটা নিরসন হচ্ছে। তো বন্দর থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এবং পণ্য খালাসের সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। কোনো পোশাক শ্রমিক ছাঁটাই বা কারখানা বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তিনি বলেন, এপ্রিলে যারা কাজ করেছেন তাদের 100% বেতন ঈদের আগেই দিতে হবে, আর যারা কাজ করেননি তাদের দিতে হবে 60%। গতকাল শ্রমিক মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন প্রতিমন্ত্রী। রাজিবুল হাসান ও কামরুল হাসান সবুজকে সঙ্গে নিয়ে সানবির রুপলের রিপোর্ট।
বুধবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার হয়ে রাজধানীতে ঢুকেছেন অসংখ্য শ্রমিক। কখনো পায়ে হেঁটে, আবার কখনো ছোট যানবাহনে খণ্ড খণ্ড করে ঢাকায় ফিরেছেন তারা। অনেকে পিকআপ ভ্যানে গাদাগাদি করে রওনা হয়েছেন কর্মস্থলে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা। সীমিত পরিসরে স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ চালানোর কথা থাকলেও অনেক কারখানা চলছে পুরো দমে। 26 তারিখে যখন বন্ধ দিল তখন আবার গেছি, আবার 4 তারিখে আবার এমনি গেছি, আবার আসছি ফিরা, আবার এই যে কালকাটি ফোন দিছে যে আবার আসতে হবে, নাহলে চাকরি নেই। আমি সেই দিকে রওনা লইছি, হাইটে আসতে আসতে মাঝে মাঝে অটো দিয়ে শিবগঞ্জের থেকে অটোতে আসছি, বালুকা থেকে দূরাইছি হাইটিয়া। শ্রমিক নেতারা বলছেন সংগঠনের নির্দেশনা না মেনে অনেক মালিক শ্রমিকদের ঝুঁকির মুখে ফেলছেন। ফ্যাক্টরি চালাতে হয়, তাহলে তাদের আনার সেই ব্যবস্থা করে আনতে হবে এবং ফ্যাক্টরি সুরক্ষা দিয়ে আনতে হবে, তাছাড়া কোনোভাবে কোনো শ্রমিক আনা যাবে না। এদিকে সীমিত আকারে ও স্থানীয় শ্রমিকদের দিয়ে কারখানা চালাতে আবারও নির্দেশ দিয়েছে বিজিএমইএ। পোশাক শিল্পের করণীয় ঠিক করতে পরপর 2 দিন শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, জোর করে কাজে যোগ দেওয়ানোর কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র ঈদ উল ফিতরের আগে শিল্প কলকারখানার মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ ঘোষণা করা যাবে না। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছে তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি তারা মোট বেতন ভাতার 60% পাবেন। ঈদের বোনাসের বিষয়ে পরবর্তীতে আবার বৈঠক করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই রাজধানীর প্রবেশ মুখগুলোতে গত কয়েকদিনের তুলনায় যানবাহন ও সাধারণ মানুষের চাপ বেড়েছে। প্রয়োজনে অপ্রয়োজনে এবং নানা অজুহাতে তারা ঢাকায় প্রবেশ এবং বের হচ্ছেন। সকাল থেকেই কাঁচপুর এবং গাবতলীর প্রতিটি চেকপোস্টে পুলিশের উপস্থিতি রয়েছে, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। অপ্রয়োজনে বা সামান্য কারণ দেখিয়ে যারা বের হচ্ছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ফাঁকা পেয়ে মূল সড়কে নেমেছে অটোরিকশা, রিকশা ও ভ্যান। এই মুহূর্তে গাবতলীতে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমেই যাব মুন্নাফের কাছে। মুন্নাফ, এই অঘোষিত লকডাউনের যে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনো যে স্বাভাবিক চলাচল এখনো কিন্তু সাধারণ জনগণের ভিতরে রয়েছে। ঢাকায় ঢোকা এবং বের হওয়া সেই শুরু থেকেই আমরা একই চিত্র দেখে এসেছি যে নানা অজুহাতে তারা কিন্তু ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং ঢাকায় ঢোকার চেষ্টা করছে। এবং বলা যায় যে ঢাকায় ঢোকার প্রবণতাই একটু বেশি, যদিও আমরা জানি যে আইডিসিআরের তথ্য অনুযায়ী সারা বাংলাদেশের মধ্যে ঢাকা কিন্তু সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ এই করোনা বা COVID-19 ভাইরাসের কারণে। ঢাকা কিন্তু সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ, তারপরেও কিন্তু ঢাকায় ঢোকার প্রবণতা আমরা বেশি দেখেছি। সকাল থেকে আমি আছি গাবতলীতে কিন্তু নানা অজুহাতে ঢাকায় ঢোকার চেষ্টা করেছেন এবং তাদেরকে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের পরে তারা যদি সঠিক জবাব দিতে পারে তাহলে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন স্টিকার বা জরুরি ঔষধ এই ধরনের স্টিকার ব্যবহার করে তারা কিন্তু ঢোকার চেষ্টা করছেন। এছাড়া আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই গাবতলী যে এলাকায় রয়েছি, এটি গাবতলী যে ব্রিজ, এই ব্রিজের অপর প্রান্তে কিন্তু রিকশায় বা অন্যান্য যানবাহনও করে সাধারণ যাত্রীরা আসছেন এবং তারা কিন্তু ওই সাইডে ওই ব্রিজের ওই পাশে নেমে তারা কিন্তু ব্রিজের নিচে দিয়ে তারা কিন্তু হেঁটে এসে আবারও কিন্তু ঢাকায় ঢোকার চেষ্টা করছে। ফলে এই ব্রিজের উপর দিয়ে যে সাধারণ জনগণের যে হেঁটে ঢাকায় প্রবেশের চিত্র কিন্তু এখন সেটি পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু চেকপোস্টের কিছু দূর থেকে তারা কিন্তু নেমে ওই পাশে দিয়ে তারা কিন্তু ঢাকায় ঢোকার চেষ্টা করছে। এছাড়া সকাল থেকে এখানে সব ধরনের যানবাহন চলাচল করছে, শুধুমাত্র গণপরিবহন যেহেতু বন্ধ রয়েছে সেই গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু গণপরিবহন আমরা রাস্তায় দেখিনি। এছাড়া সব ধরনের যানবাহন আজকে একটু বেশি চাপ রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে অঘোষিত লকডাউনের যে
1 মাস পেরিয়েছে, তারপরেও সাধারণ জনগণের ভিতরে তেমন সতর্কতা বা তেমন প্রস্তুতি বা তাদের কোনো ধরনের দৃশ্যমান আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ খবরাখবর। আমাদের আরেক সহকর্মী আছেন নারায়ণগঞ্জের কাজপুরে, তার কাছে চলে যাচ্ছি সেখানকার খবরাখবর জানতে। শাওন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু আমরা দেখছি যে অনেক মানুষের ভিড়। গত কয়েকদিনে যে আমরা দেখেছি তার তুলনায় কিন্তু বলতে গেলে দ্বিগুণ মানুষ আজ মহাসড়কে নেমেছে এবং গাড়ির সংখ্যাও কিন্তু আমরা বেশি দেখছি। আপনারা দেখবেন যে পণ্য পরিবহনের যে গাড়ি রয়েছে সেই গাড়ির পাশাপাশি আমরা জানি যে মোটরসাইকেল, ব্যাটারি চালিত যে অটোরিকশা সেসবে কিন্তু চলাচল করছে। এর বাইরে পায়ে হেঁটেও কিন্তু মানুষ যারা পরিবহন পাচ্ছেন না তারা যাত্রা করছেন এবং এই আপনি দেখছেন যে গাড়িগুলি আসছে এগুলি মূলত হচ্ছে ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে এবং এর বিপরীতে কিন্তু ঢাকা যে প্রবেশের যে সড়ক সেই সড়কটি কিন্তু এর বিপরীতই রয়েছে এবং আমরা একে একে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কয়েকটি চেকপোস্ট রয়েছে সেখানে খুব কড়াকড়ি দেখছি। এর বাইরে কিন্তু খুব বেশি চেকপোস্টে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে দেখিও নি, এরকমও কিন্তু দেখেছি। তবে যে কয়েকটি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি দেখেছি সেখানে কিন্তু আবার দেখেছি যে যারা দূর গন্তব্য থেকে আসছেন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন অনেক সময়, সেক্ষেত্রে তারা আবার পায়ে হেঁটে উল্টো পথ দিয়ে আবার সামনে গিয়ে তারা আবার অন্য গাড়িতে করে আবার ঢাকায় ঢুকছেন বা ঢাকা থেকে বের হচ্ছেন, এরকমটি করে যাচ্ছেন। এবং এই যে দেখছেন যে মোটরসাইকেল চলছে, মোটরসাইকেলে করে এখান থেকে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট পর্যন্ত মানুষ কিন্তু পৌঁছে যাচ্ছে এরকম করে। এবং যাদের হচ্ছে খুব বেশি প্রয়োজন নাই বা হচ্ছে প্রয়োজন পড়ে না যে তারা বের হবে, সেক্ষেত্রে তারাও কিন্তু বের হয়ে এখান থেকে চলে যাচ্ছে। এবং আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স যেগুলি আসছে সেই অ্যাম্বুলেন্সেও অনেক সময় দেখছি যে রোগীর পরিবর্তে যাত্রী পরিবহন করছে, সেটা কিন্তু এখনও আমরা দেখছি। এর বাইরে যে ট্রাক বা হচ্ছে ব্যক্তিগত যে গাড়ি রয়েছে সেই গাড়িতেও কিন্তু অনেকে নানা অজুহাত প্রেসক্রিপশন দেখিয়ে এখনও যাচ্ছে এবং আগের যে বিগত দিনে যেমন দেখেছি যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যার তুলনায় কিন্তু এখন অনেক বেশি। আপনি জানেন যে ঢাকা কিন্তু সবথেকে সংক্রমিত এলাকা, সেই সংক্রমিত এলাকার পরে যে রয়েছে এলাকাটি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ এবং আমি যে হাইওয়েতে রয়েছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ এলাকার মধ্যে এবং এই হাইওয়েতে আমি দেখেছি যে এর হাইওয়ের দুপাশে যে বাজার রয়েছে সেখানেও কিন্তু মানুষ যে দূরত্ব, সামাজিক দূরত্ব সেটি মানছে না এবং হাইওয়েতে যে তারা একসাথে গাড়িতে যাতায়াত করছে সেখানেও কিন্তু তারা দূরত্ব মানছে না। সে কারণে কিন্তু তাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটি কিন্তু বারবার তাদের বাড়ছে, সেটি কিন্তু তারা বুঝছে না এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের বারবার সতর্ক করার পরেও তারা যেহেতু মানছে না, সেক্ষেত্রেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় তারা বলছেন যে এক্ষেত্রে আমরা ফেড আপ। তো এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সবশেষ। নারায়ণগঞ্জের কাজপুর থেকে এহসানুল হক শাওন এবং গাবতলী থেকে মুন্নাফ রশিদ জানাচ্ছিলেন ঢাকায় প্রবেশের পথে মানুষের ভিড়ের খবরাখবর। এদিকে আজও মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বেড়েছে যাত্রী পারাপারের সংখ্যা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে জীবিকার তাগিদে ঢাকার উদ্দেশ্যে ছুটছেন অনেকে। গণপরিবহন না থাকায় ছোট ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে 4 গুণ ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। শারীরিক দূরত্ব না মেনে অনেকটা গাদাগাদি করেই ফেরিতে চলাচল করছেন যাত্রীরা। এ রুটে 17টি ফেরির মধ্যে ছোট বড় 4টি ফেরি চলাচল করছে। ফেরি পার হলে অনেক কষ্ট করে ডাবল ভাড়া দিয়ে যাচ্ছি, 3 গুণ 4 গুণ ভাড়া। আমি আসছি গোপালগঞ্জ থেকে 2500 টাকা ভাড়া দিয়া মোটরসাইকেলে। আমাদের অফিস খোলা যাওয়া লাগবে, নাইলে তো আমাকে চাকরি থাকবে না। আমরা কি করবো ঘরে বসে? আমাদের অফিস তো খুলছে এবং 2 তারিখে খোলা, এর জন্য আমাদের যেতে হচ্ছে। স্থানীয় দোকানদারদের দাপটে টিসিবির পণ্য পাচ্ছেন না সাধারণ ভোক্তারা। এদিকে চাহিদা থাকলেও খেজুরের সরবরাহ কমিয়ে দিয়েছে টিসিবি। বৃহস্পতিবার রাজধানীতে টিসিবির বিক্রয় কেন্দ্রে দেখা গেছে এমনই চিত্র। বিক্রয় কেন্দ্রগুলোতে দেখা যায় ভাড়া করা লোক লাইনে দাঁড় করিয়ে টিসিবির পণ্য কিনে নিচ্ছেন দোকানদাররা। বিষয়টি স্বীকার করে ডিলাররা বলছেন প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হচ্ছে, তাই পণ্য বিক্রিতে বাধ্য হচ্ছেন ডিলাররা। এদিকে সরবরাহ কম থাকায় ট্রাকে বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে খেজুর। চাহিদা থাকা সত্ত্বেও টিসিবি খেজুরের বরাদ্দ কমিয়ে দিয়েছে জানিয়ে ডিলাররা বলছেন শুরুতে দৈনিক 100 কেজি খেজুর বরাদ্দ পেলেও এখন পাচ্ছেন 80 কেজি করে। ছোলার চাহিদা কম উল্লেখ করে এর পরিবর্তে খেজুরের পরিমাণ বাড়ানোর দাবি জানান ডিলাররা।
আমরা সিরিয়ালে পাই না, প্রতি দোকানদারে দেখেন 3টা-4টা করে সিরিয়াল কিনে নিয়ে যায়, সব দোকানদাররাই নিতে এখানে বেশি। এই যে মহিলারা দেখেন সব দোকানদাররা কিনে রাখছে, এই আশেপাশের লোকজন কিন্তু পায় না, টিসিবির মালটা কিন্তু আসলে লোকজনটা পায় না, পায় হলেই দোকানদাররা কিনে নেয়। ওই মহিলাগুলো টাকা দিয়া সিরিয়ালে খাড়া না, মহিলাগুলো টাকা দিয়া এরা চলে যেতেছে, ঠিক আছে, আর মানুষের টাকা দিয়ে লয়ে যেতেছে। আপনারা বলেন আমরা লাইন ছেড়ে মালগুলো নিতেছে, আপনারা বলেন টাকা দিয়ে থাকে, এরা সিরিয়ালে মানুষের খাড়া করে একজনের থেকে টাকা দিয়ে লয়ে যায়, সিরিয়ালে খাড়া নেয় না। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ। ধন্যবাদ জুবাইর। আমি রয়েছি মিরপুর মাজার রোডে। তো এখানে টিসিবির কার্যক্রম চলছে, সকাল 10:30টার পর থেকে এখানে পণ্য বিক্রি শুরু হয়েছে। তো জুবাইর, আমি বলতে পারি যে এখানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে বলা চলে যে হরিলুট চলছে। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি এবং আমরা দেখছি যে স্থানীয় ব্যবসায়ীদের যে প্রতিনিধি ভাড়া করা লোক, এরাই মূলত টিসিবির পণ্য কিনছেন এবং এদের দৌড়াতে আসলে সাধারণ ভোক্তা যারা আছেন তারা কিন্তু আসলে পণ্য সঠিকভাবে পাচ্ছেন না। যেমনটি একটু যদি দেখানোর চেষ্টা করি যে ট্রাকের পাশে দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিরেকশন দেওয়া হচ্ছে যে কে কত কেজি ছোলা বা খেজুর নেবেন সেগুলো বলে দেওয়া হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু আমরা এই চিত্র দেখতে পাচ্ছি। এবং সাধারণ ভোক্তা যারা আসছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই ব্যবসায়ীদের দৌরাত্মের কারণে কিন্তু তারা তাদের যে ন্যায্য পণ্যটুকু সেটি কিন্তু পাচ্ছেন এবং আমরাও সরেজমিনে দেখেছি। এবং যেহেতু এই সময়ে খেজুরের বাড়তি চাহিদা রয়েছে, কিন্তু টিসিবি খেজুরের যে বরাদ্দের পরিমাণ সেটি কিন্তু কমিয়ে দিয়েছে। আগে 100 কেজি থাকলে দৈনিক, এখন দেওয়া হচ্ছে 80 কেজি। তো ডিলাররাও কিন্তু অসহায়ত্ব প্রকাশ করছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এখানে যারা স্থানীয় ব্যবসায়ী এদেরকে যদি পণ্য না দেওয়া হয় তাহলে তারা নানান ধরনের ঝামেলা বা হুমকি এরকম অভিযোগ কিন্তু তারা করছেন। তারা বলেছেন যে প্রশাসনের সহায়তা না পেলে কিন্তু আসলে এই যে পণ্য বিক্রি কার্যক্রমে যে স্বচ্ছতা সেটি কিন্তু আসবে না। যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রমজানের টিসিবির মাধ্যমে সারা দেশে প্রায় 2.5 কোটি মানুষকে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে, 2.5 কোটি মানুষের মধ্যে। কিন্তু আসলে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটিতে আসলে প্রশ্নই উঠে যায় যে আসলে কতটা সাধারণ মানুষ আসলে টিসিবির পণ্য পাচ্ছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ক্যামেরার সামনেই কিন্তু এই যে যারা ব্যবসায়ী যারা তাদের ভাড়া করা লোকদের পণ্য কিনেছেন, ক্যামেরার সামনেই কিন্তু তারা সেগুলো ভাগাভাগি করে নিচ্ছেন এবং তারা কোনো কিছুরই কিন্তু তোয়াক্কা করছেন এবং তারা বলছেন যে এই যে টিসিবির যে পণ্য অন্যান্য সাধারণ ভোক্তার মতো নাকি তাদেরও এখানে আসলে হক রয়েছে, সে কারণেই তারা কিন্তু বলছেন যে তাদের হক তারা আদায় করছেন, এমনটাই কিন্তু তারা আমাদের কাছে দাবি করেছেন। তো এরকম যদি অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আসলে সাধারণ ভোক্তা তারা আসলে তাদের যে পণ্যটি কেনার যে সুযোগ সেটি কিন্তু হারাচ্ছেন। এবং ডিলাররাও বলছেন যে এখন যেহেতু ছোলার বরাদ্দ টিসিবি বাড়িয়ে দিয়েছে এবং তাই বাধ্য হয়ে আমরা দেখছি যে অনেককে কিন্তু জোর করে ছোলাও দিয়ে দিচ্ছেন ডিলাররা, কারণ তারা বলছেন যে দৈনিক আগে 500 কেজি ছোলা দেওয়া হতো কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে দৈনিক 800 কেজি ছোলা। সুতরাং বাড়তি পরিমাণের ছোলা আসলে মানে আসলে ভোক্তাদের কাছে না দিয়েও আসলে উপায় নেই। এই কারণে কিন্তু তারা আমরা দেখছি যে অনেক সাধারণ ভোক্তা অভিযোগ করছেন যে আসলে ছোলার চাহিদা কম থাকলেও কিন্তু তাদেরকে বেশি পরিমাণের ছোলা কিন্তু গছিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই তারা অভিযোগ করছেন। তো জুবাইর, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। মিরপুর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের নানা দিক সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। করোনার কারণে কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বন্ধ ঘরে প্রায় 1.5 মাস ধরে পড়ে আছে স্কুল ফিডিং কর্মসূচির 30 লক্ষাধিক প্রোটিন সমৃদ্ধ বিস্কুটের প্যাকেট। এগুলো এখন নষ্ট হতে চলেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো নির্দেশনা পাননি এখনো। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দেশের দরিদ্রপ্রবণ এলাকা কুড়িগ্রামে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন স্কুল চলাকালীন সময়ে প্রত্যেক শিক্ষার্থীকে 1 প্যাকেট করে প্রোটিন সমৃদ্ধ বিস্কুট দেওয়া হয়। কিন্তু মধ্য মার্চ থেকে বিদ্যালয়গুলো বন্ধ থাকায় শহরের কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 10,200 প্যাকেট ও সদর উপজেলার 2 নম্বর চরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে 8,000 বিস্কুটের প্যাকেট বন্ধ ঘরে পড়ে আছে। এগুলো এখন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলে উপকারে লাগতো বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। কিছুদিন আগে বিস্কুট দেওয়া বন্ধ করছিল, এই বিস্কুটগুলো যদি পাইতাম একটু উপকার হতো আমাকে। একই অভিমত স্কুল শিক্ষক ও জনপ্রতিনিধির। বিদ্যালয়ে 24 দিনের বিস্কিট মজুদ আছে, হাই প্রোটিন যুক্ত। এই বন্ধের সময় যদি গরিব ছাত্রছাত্রীরা এই বিস্কুটটা পেত তাহলে তাদের প্রোটিনের ঘাটতি পূরণ হতো। এটা মজুদ না রেখে স্কুল খুলে বাচ্চাদেরকে ডাক দিয়ে নিয়ে
তাদের হাতে দিলে ওই পরিবারগুলো অনেক উপকৃত হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিস্কুটগুলো দীর্ঘদিন আবদ্ধ ঘরে থাকায় নষ্ট হওয়ার আশঙ্কার কথা কর্তৃপক্ষ জানিয়েছেন। দীর্ঘদিন আবদ্ধ থাকার কারণে বিস্কিটের প্যাকেটগুলি ড্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। জেলায় 1240টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে একটি এনজিওর তত্ত্বাবধানে এই বিস্কুট দেয়া হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেখছেন এ সময়ের বাণিজ্য। 2 মাস বন্ধ থাকার পর পদ্মা মেঘনার চাঁদপুর অঞ্চলে কাল থেকে আবারও শুরু হবে মাছ ধরা। দীর্ঘ সময় কর্মহীন থাকার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশায় বুক বেঁধে আছেন জেলেরা। এবারও ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ, এমনটাই জানালেন দেশের শীর্ষ মৎস্য বিজ্ঞানী। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। চাঁদপুর শহরের হরিণা ফেরিঘাট এলাকার জেলে মিন্টু পাঠান দীর্ঘদিন নদীতে মাছ ধরলেও জাল ও নৌকা মহাজনের কাছ থেকে ধার দেনায় নেয়া। সরকারি নিষেধাজ্ঞা মেনে নদীতে নামেননি, কিন্তু গত 2 মাসের কর্মহীন জীবনটা ছিল দুর্বিষহ। শুধু মিন্টু পাঠানই নন, চাঁদপুরের পদ্মা ও মেঘনা পাড়ের অনেক জেলেই সাময়িক পেশা হারিয়ে চরম দুর্ভোগে ছিলেন। সরকারি সহায়তার চাল নিয়েও তাদের নানা অভিযোগ। তবে আবার নদীতে মাছ শিকারে যাবেন, তাই জাল বুনন আর মেরামতে ব্যস্ত জেলেরা। একটা বাঘির পিছে 10-12 হাজার টাকা করে দাদন, তারপরে আরতদারের পিছে পরে 1 লক্ষ টাকা। 35 কেজি করে দেয়, আর এমএমবে কত খরচ যায়, 5 কেজি গ্রাম করে কম দেয়। খাইয়া না খাইয়া এই 2টা মাস কাটাইছি, আমাকে খুব কষ্ট হয়েছে। সরকারের সাহায্য আর্থিক যদি আমরা পাই, তাহলে আমরা ঠিক মতন অভিযানটা পালন করতে পারি। আর চালের বিষয়ে জেলেদের অভিযোগ স্বীকার করে এই জনপ্রতিনিধি জানালেন সীমাবদ্ধতার কথা। আমাদের 1958 জন জেলে আমরা 1372 জনের চাল বরাদ্দ পেয়েছি। সে সমন্বয় করতে যে তাদের অভিযোগটা সঠিক। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা 2 মাসের থাকলেও সরকার জেলেদের চাল দিচ্ছেন 4 মাসের জন্য বলে জানালেন মৎস্য কর্মকর্তা। দেশের শীর্ষ মৎস্য বিজ্ঞানী জানালেন, এবারও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। ইদানিং যে চালটা এসেছে এপ্রিল এবং মে মাসের জন্য, সেটা মে মাসের 7 তারিখের মধ্যেই চালটা বিতরণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি। করোনার কারণে যারা এই বাচ্চা প্রোটেকশন দেবে, জাটকা প্রোটেকশন দেবে, সেখানে কিছুটা ব্যত্যয় হলেও আশা করা যাচ্ছে যে ইলিশের সহনশীল উৎপাদন বজায় থাকবে, যেহেতু পানির পরিবেশ ঠিক আছে। চাঁদপুরের সরকারি তালিকায় জেলে রয়েছেন প্রায় 52,000, আর মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন ছোট বড় 5,000 ব্যবসায়ী। সময় সংবাদ, চাঁদপুর। করোনা ভাইরাসের কবলে হিমায়িত কারখানা ও রফতানি বন্ধ হয়ে যাওয়ায় সাতক্ষীরার চিংড়ি শিল্প হুমকির মুখে পড়েছে। একদিকে উৎপাদিত চিংড়ির দাম অর্ধেকের নিচে নেমেছে, অন্যদিকে চিংড়ি রেণুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এ অবস্থায় বাগদা ও গলদা চিংড়ির দরপতনে দিশেহারা ঘের মালিকরা। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিকে মৎস্য বিভাগ জেলায় চিংড়ি শিল্পে 200 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরায় 66,806 হেক্টর জমিতে বাগদা ও 9,017 হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়ে থাকে। এর বাইরে ধান চাষের সঙ্গে সাদা মাছ ও চিংড়ি চাষ হয় 12,200 হেক্টর জমিতে। বিদেশে রপ্তানিকৃত চিংড়ির সিংহভাগ এখানে উৎপাদিত হয়। করোনার কারণে দেশের অধিকাংশ হিমায়িত কারখানার পাশাপাশি রপ্তানি বন্ধ থাকায় চিংড়ির মারাত্মক দরপতন ঘটেছে। বর্তমানে 1400 টাকা কেজি দরের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়, আর 300 থেকে 400 টাকার প্রতি কেজি চিংড়ির রেণু এখন বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ঘের মালিক ও ব্যবসায়ীরা। খাদ্য খাবার দিয়ে মাছ বড় করে এখন মাছ বিক্রি করতে পারছি না। সরকার যদি আর কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য একটু উপকার হয়। বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পকে রক্ষা করতে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে জেলার চিংড়ি চাষী সমিতি। আমাদের যারা প্রক্রিয়াজাত কারখানা আছে, কারখানাগুলো চালু করা, এই মাছগুলো যাতে নিতে পারে এই ব্যবস্থা করা। এই অবস্থায় জেলার মৎস্য কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যাংক সুদ মওকুফের পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার সুপারিশ করেছেন তিনি। স্বল্প সুদে 2 থেকে 4% ভিতরে যাতে ঋণ পায়, অথবা 1 বছর বা 6 মাসের জন্য ঋণের কিস্তি যাতে মওকুফ থাকে, ঋণের কিস্তি একটা গ্রোথ পিরিয়ড পায়, সেভাবে আমাদের সুপারিশ আমরা প্রেরণ করেছি। গত বছর জেলায় 39,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়েছে, যা থেকে বৈদেশিক মুদ্রা আয় হয় 5,000 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
করোনা সংকটে লাখ লাখ প্রবাসী শ্রমিকের দেশে ফেরার শঙ্কা। এখন থেকেই আন্তর্জাতিক ফোরামে দাবি তোলার তাগিদ। নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট দেশ থেকে প্রণোদনা আদায়ের পরামর্শ। ঈদের বাজার ধরা নিয়ে অনিশ্চয়তায় রাজধানীর বিপণী বিতানগুলো। জলে যাবার পথে পুঁজি। কোটি কোটি টাকা লোকসানের শঙ্কায় দোকান খুলে দেওয়ার আহ্বান। পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে না পারলেও ছাঁটাই নয়, ঈদের আগেই এপ্রিলের বেতন। মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী। এবং সরকারি নিষেধাজ্ঞায় 2 মাস বন্ধ থাকার পর কাল থেকে পদ্মা মেঘনায় জাল ফেলবেন জেলেরা। ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার প্রত্যাশা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।